আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আমি আসলে মূলত চাচ্ছি বাংলা ব্যাকরণ যে বইটা রয়েছে আমাদের নবম দশম শ্রেণীর বইটা, সেই বইটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব। তাই আমরা আজকে আলোচনা করব একদম শুরুর অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছি এখানে। আমরা প্রথম অধ্যায়ে চলে যাব। তার আগে সূচিপত্রটা একটু দেখে নিই। সূচিপত্রের প্রথম অধ্যায়টা কী বিষয় আছে, সেটা হচ্ছে ভাষা নিয়ে। এবং এই অধ্যায়েরই আরেকটা পরিচ্ছেদ আছে, দুইটা পরিচ্ছেদ। দ্বিতীয় পরিচ্ছেদে দেওয়া আছে যে বাংলা ব্যাকরণ ও এই আলোচ্য বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো আজকে আমরা চাইবো যে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করতে, অর্থাৎ ভাষা নিয়ে আলোচনা করতে। দেখি কতটুকু শেষ করা যায়। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, ভাষা। তো এখানে প্রথমেই দেওয়া আছে ভাষার সংজ্ঞাটা কি। এখানে অনেকগুলো কথা বলা আছে, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই নোট করে নিব। আমি বলে দেবো যে কোনগুলো নোট করা লাগবে, আন্ডারলাইন করে দেখিয়ে দেব। তো ভাষার সংজ্ঞা এখানে বলা আছে, মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি, হাত এবং পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে বোঝায় মুখগহ্বর, নাক, কণ্ঠ ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টি। এই ধ্বনি ভাষার মূল উপাদান। তো এই যে বাক্যটা আছে এখানে, ধ্বনি ভাষার মূল উপাদান, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এমসিকিউ হিসেবে আসতে পারে, তাই এটা আমরা নোট করে নেব যে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। তারপরে যাওয়া যাক, এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। এটাও গুরুত্বপূর্ণ, ভাষার সৃষ্টি হয় কীভাবে? ধ্বনির সাহায্যে। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। বাকযন্ত্রটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। বাক শব্দটা দিয়ে আসলে কথা বোঝানো হয়, এবং যন্ত্র মানে হচ্ছে, তো আমরা বুঝি যেটা দিয়ে আমরা কোনো কাজ খুব ইজিলি করি। তো বাকযন্ত্র হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে আমরা খুব সহজে বাক্য প্রকাশ করতে পারি বা মনের ভাব প্রকাশ করতে পারি। তো আমাদের কথা বলার জন্য যে অঙ্গগুলো আমাদের প্রয়োজন হয় বাক্য বলার জন্য, সেই অঙ্গগুলোকে একত্রে বলা হয় বাকযন্ত্র। কী কী অঙ্গ আমাদের প্রয়োজন? প্রথমে দেওয়া আছে গলনালী, তারপর দেওয়া আছে মুখ বিবর, তারপর আছে কণ্ঠ, তারপর জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে একত্রে বা এক কথায় বলা হয় বাকযন্ত্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের সংজ্ঞা। বাকযন্ত্র কাকে বলে? গলনালী, মুখ বিহবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, এগুলো হচ্ছে আমাদের বাক প্রত্যঙ্গ, এবং সবগুলো প্রত্যঙ্গে একত্রে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তো এখানে আমরা ভাষা একটা সংজ্ঞা পেলাম। ভাষার আরও সুন্দর সুন্দর সংজ্ঞা এই প্রচ্ছদেই দেওয়া আছে, নিচের দিকে পরিচ্ছেদেই আমরা দেখতে পাবো একটু পরে। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ওকে, তারপর নিচে যাওয়া যাক, দেখি এখানে কি লেখা আছে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট, তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, এটা খুবই ইজি, কারণ আমরা জানি যে আমাদের ভাষায় একটা শব্দ অন্য ভাষায় অন্য কিছু মিন করতেই পারে। ঠিক আছে, এটা অনেক অনেক রকম উদাহরণ এখানে দেওয়া যায়, তবে এটা দেওয়া আপাতত প্রয়োজন নেই, কারণ আমরা এটা জানি, খুব সহজ একটা ব্যাপার, না বোঝার কিছু নেই। তো আমরা সামনের দিকে আগাই। এই কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। তো এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে তারা বলেছে বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে। তো মানব গোষ্ঠী আমরা যদি আলাদা করতে চাই, সেক্ষেত্রে আমরা দুইভাবে আলাদা করতে পারি। এক হচ্ছে সময় বিবেচনায়, মানে তারা কোন সময়ের মানব গোষ্ঠী। তারা কি আদি যুগের মানব গোষ্ঠী, মানে পুরাতন মানব গোষ্ঠী, নাকি বর্তমানের আধুনিক মানব গোষ্ঠী? তো আমরা যদি পুরাতন একটা উদাহরণ নেই, উদাহরণ তাহলে দিয়ে দিই এই ব্যাপারটায়। যেমন আগে সন্দেশ শব্দটা ব্যবহার করা হতো বার্তা হিসেবে বা মেসেজ হিসেবে, কিন্তু বর্তমানে সন্দেশ কিন্তু আমরা একটা মিষ্টির বা একটা মিষ্টান্নর নাম হিসেবে রেখে দিয়েছি। তো এরকম দেখা যায় বিভিন্ন সময়ের মানব গোষ্ঠী একই শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে। আবার
এরকমও দেখা যায় যে বিভিন্ন জায়গার মানব গোষ্ঠী, ঠিক আছে, ভারতে হয়তো বা একটা শব্দ যেটা অর্থ কিছু বোঝায়, সেটা আমাদের দেশে অন্য কিছু বোঝাতে পারে, সেখানে আমি উদাহরণ দিচ্ছি না। তারপর দেওয়া আছে যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। হ্যাঁ, এটাও সুন্দর একটা সংজ্ঞা ভাষার। আমরা ভাষার আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের যে সংগঠন সেটাকে বলা হয় ভাষা। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। এই যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, এটা খুবই সুন্দর একটা সংজ্ঞা, একদম পরিপূর্ণ। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। এটা একদম ডিটেলসে বলা আছে, সুতরাং সংজ্ঞা হিসেবে এটা সবচেয়ে পারফেক্ট। তারপর দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। হ্যাঁ, একটু আগে আমি যেটা বলেছি সেই ব্যাপারে আসলে দেশ পরিবর্তন হলে, আমরা যদি এই দেশ থেকে অন্য দেশে যাই তখন ভাষাটা চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক ব্যাপার। কালের ক্ষেত্রে, কাল মানে হচ্ছে সময়, তো সময়ের যদি চেঞ্জ হয়ে যায়, যেমন আদিকালের যে ভাষাটা ছিল সেই ভাষাটা এখন বর্তমানে নেই, তাহলে ভাষার পরিবর্তন হয়। এবং পরিবেশ ভেদে ভাষার পার্থক্যর পরিবর্তন ঘটে। হ্যাঁ, পরিবেশ ভেদে বলতে আমরা যেমন একই শব্দ আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। যেমন খাওয়া শব্দটা ইজিলি আমরা বুঝতে পারি যে কোনো কিছু খাওয়া হতে পারে, কিন্তু আমরা যখন বলি যে উদাহরণ দিই, আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যেমন আমরা যদি বলি বাঁশ খাওয়া, সেক্ষেত্রে কিন্তু বাঁশ লিটারেলি খাওয়া বোঝাবে না, সেখানে আসলে ঠকা বা এরকম টাইপের কিছুটা বোঝায়, যে ধোকা খাইছে এই টাইপের। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পরিবেশ ভেদেও কিন্তু আমরা শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি, ভাষার পার্থক্য ঘটে যায়, পরিবর্তনও ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করে বা করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক হয়। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষা আবার বিভিন্ন সময় বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এসব থেকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার হাজার আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে বর্তমান পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে বা কত ভাষা প্রচলিত আছে, কতগুলো। তার মধ্যে বাংলা ভাষা একটি। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ওয়েট ওকে তো ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা এখানে দেওয়া আছে। এই যে ইনফরমেশনটা, সেটা তোমরা এমসিকিউর জন্য অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষাতে বইয়ের বাইরে থেকে কিছু থাকে না। যদিও এই যে তথ্যটা আছে সেটা আপডেট না, কিন্তু আমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানে প্রত্যেকটা প্রশ্ন মেন বইয়ের উপর বেসিস করে বানানো হয়। সেক্ষেত্রে তোমাদের কোনো ভয় নেই যে আমরা কি ভুল উত্তর দিলাম কিনা। বাস্তব ক্ষেত্রে যদিও এটা চতুর্থ ভাষা এখন বর্তমানে নেই, সম্ভবত ষষ্ঠ হয়ে গেছে। আর ইথনোলগের, অর্থাৎ ভাষার যে সংগঠন ইথনোলগ, সেই সংগঠনের লেটেস্ট আপডেট এখনও পাওয়া যায়নি। আপডেট পাওয়া গেলে হয়তো জানা যেত, কিন্তু বইয়ের ভিতরে এই জিনিসটা আসলে পরিবর্তন করা হয়নি এখনও। সেক্ষেত্রে তোমাদের কোনো ভয় দরকার নেই, তোমরা জাস্ট পরীক্ষায় যখন এটা সম্পর্কে প্রশ্ন আসবে তোমরা সরাসরি চতুর্থই দিয়ে দিবে। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয় সেটা হুবহু বই থেকেই আসে, এবং বিভিন্ন প্রশ্ন যে বানানো হয় সে প্রশ্নগুলো বানানো হয় মূলত মেন বইয়ের উদাহরণ থেকে। অনুশীলনের কিছু প্রশ্ন থাকে, আবার উদাহরণ থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, ঠিক আছে, একদম হুবহু। এমন না যে তোমার গাইড থেকে দিবে। যারা গাইড ফলো করো তারা অনেক বেশি ইনফরমেশন মাথায় নিয়ে ঘুরতে পারে, তাহলে ঠিক আছে, কিন্তু আসলে মেন বইটা পড়লেই ভালোভাবে যদি তুমি খুঁটিনাটি বিষয়গুলো পড়ে ফেলো মেন বইয়ের, তাহলে যথেষ্ট। তো আমরা এখনও আসলে গুরুত্বপূর্ণ কোনো টপিকে যাইনি, আমরা এখন মূলত ভাষা নিয়ে আলোচনা করছি। সহজ একটা টপিক, এটা হচ্ছে আমাদের একবারে সূচনার টপিক, তো এটা ইজি হবে। আমরা আস্তে আস্তে গভীর টপিকগুলো যাব, যেমন সমাস, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, এই বিষয়গুলো আরও ডিটেলসে আমরা জানবো পরবর্তী লেকচারগুলোতে বা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে পারবো। তো বেশি কথা না বলে আবার শুরু করি। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসামের কয়েকটি অঞ্চলে মানুষের ভাষা বাংলা। তো
এখানে ভারতের কিছু জায়গার কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা এবং আসাম এই জায়গাগুলোতেও বাংলা ভাষার প্রচলন আছে, ব্যাপক প্রচলন আছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষাভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে বর্তমান পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা। যাদের মুখের ভাষা বাংলা তারা হচ্ছে বাঙালি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। অনেকে আমরা বাংলাদেশি এবং বাঙালি এই দুটোর ভিতরে গুলিয়ে ফেলি। বাংলাদেশি হচ্ছে তারা যারা বাংলাদেশের নাগরিক, এই দেশে থাকে, এদেশে ভোট দেয়, এদেশের সুযোগ সুবিধাগুলো ভোগ করে। আর বাঙালি হচ্ছে তারা যারা বাংলায় কথা বলে, সে যে দেশে থাকুক। সে যদি ভারতে থাকে সেও বাঙালি, সে যদি যুক্তরাষ্ট্র থেকে বাংলায় কথা বলে সেও বাঙালি। ঠিক আছে, এটা বাঙালি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ভাষার সাথে রিলেটেড, আমাদের দেশের সাথে বা নাগরিকত্বের সাথে নয়। তাহলে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, দ্বিতীয় পৃষ্ঠায় আছে ভাষারীতি। তো বাংলা ভাষারীতিতে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মুখে বলার যে ধরন, সেটা হচ্ছে কথ্য। আর আরেকটা হচ্ছে লেখার জন্য যে ভাষারীতিটা, সেটা হচ্ছে লেখ্য। তো এখানে প্রথম যে অংশটা সেটা হচ্ছে মূলত কথ্য নিয়ে। কথ্যর আবার দুইটা ভাগ আছে, সেগুলো হচ্ছে চলিত রীতি এবং সাধু রীতি। তো বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে, এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা আছে। তো আমরা কিন্তু সবাই বাংলা ভাষাতেই কথা বলি। বরিশালের মানুষ বাংলাতেই কথা বলে, সিলেটের মানুষও বাংলায় কথা বলে, চট্টগ্রামের মানুষও বাংলায় কথা বলে, কিন্তু তাদের বাংলার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডিফারেন্স আমরা লক্ষ্য করে থাকি। আমরা যে মার্জিত বাংলা, সেটা থেকে তাদেরটা একটু ভিন্ন হয়। তো এই ভিন্ন ভাষাগুলোকে আমরা নাম দিয়েছি আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। এক অঞ্চলের জনগণের মুখের ভাষা অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ সবার কাছে সহজবোধ্য নয়। কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। অন্তরায় শব্দের অর্থ হচ্ছে বাধা দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। বাংলাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত এই ভাষাই হচ্ছে আদর্শ চলিত ভাষা। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত এই ভাষা হচ্ছে আমাদের আদর্শ চলিত ভাষা। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে উপভাষা কাকে বলে আর আদর্শ চলিত ভাষা কাকে বলে। কিছুটা ধারণা পেলাম যে কোনগুলোকে আসলে এগুলো আদর্শ চলিত ভাষা বলা হয় এবং কোনগুলোকে উপভাষা বলা হয়। তো আরও নিচে যাওয়া যাক। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লৈখিক বা লেখ্য দুটি রূপ দেখা যায়, যেটা আমি একটু আগেই বলেছি। ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা। আমরা একটু দেখেছি, যেটা আমরা উপভাষা বলি আঞ্চলিক কথ্য রীতিটার যে ভাষা বা আঞ্চলিক কথ্য ভাষা। তো বাংলা ভাষার লৈখিক বা লেখ্যরূপ, এটারও আবার দুইটা ভাগ রয়েছে, দুইটা রীতি রয়েছে। সেগুলো কি কি? এখানে একটা আছে চলিত রীতি এবং একটা আছে সাধু রীতি। তো বাংলা ভাষার এই প্রকারভেদ বা রীতিভেদ এইভাবে দেখানো যায়। এখানে একটা চিত্র দেওয়া আছে, ছোট একটা চিত্র। হ্যাঁ, যেটা হচ্ছে বাংলা ভাষা লৈখিক রূপ হচ্ছে দুইটা, সাধু, চলিত। চলিত আবার চলিত যে ভাষাটা রয়েছে, ভাষাটিটা রয়েছে, সেটা আমাদের লৈখিক হিসেবে আমরা ইউজ করতে পারি, আমরা মৌখিক হিসেবে ইউজ করতে পারি। যে কথা ভাষায় আমরা মূলত বই লেখা হয় এবং আমরা এখন যে ভাষাটায় কথা বলছি এবং পড়ালেখা করছি, সেই ভাষাটাই হচ্ছে আমাদের চলিত ভাষা। তারপর মৌখিক ভাষা আবার আরেকটা ভাষা, একটা রূপ আছে, সেটা হচ্ছে আঞ্চলিক রূপ বা উপভাষা। ওকে, তো আমরা এই পৃষ্ঠাটাও আজকে শেষ করে ফেললাম। পরবর্তী পেজে সাধু ও চলিত রীতির পার্থক্য দেওয়া আছে। এইটুকু পড়ে আজকে আমাদের পড়া এই পর্যন্তই শেষ এবং ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া হবে।
তো আমরা এই পেজটা শেষ করি। সাধু ও চলিত রীতির পার্থক্য। তা আমরা জানি সাধু এবং চলিত রীতি ভাষার কোন রীতি? এগুলো হচ্ছে ভাষার লেখ্য রীতি, এগুলো কথার জন্য নয়। তার মানে আমরা বলতে পারি যে সাধু ভাষা রয়েছে, সেটা কথা বলার জন্য নয়, সেটা হচ্ছে শুধুমাত্র লেখার জন্য। তো আমরা যেই সব কাজে কথা বলি, যেমন নাটক, যেখানে সংলাপের প্রয়োজন হয়, তারপর আমরা সাধারণত বক্তৃতা যখন দিই বিভিন্ন জায়গায়, এইসব ক্ষেত্রে আমরা সাধু ভাষাটা ব্যবহার করতে পারি না বা করি না, এটা করার উপযুক্ত নয়। তো সাধুরীতিতে প্রথমে আমরা সাধুরীতির কিছু বৈশিষ্ট্য দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য বলা আছে বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। তো সাধুরীতির যে ভাষাটা রয়েছে সেখানে আমরা কোন পদের পর কোন পদ বসবে, পদ আমরা সবাই জানি যে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে, বিভক্তিযুক্ত শব্দগুলোকে পদ বলা হয়, এবং সেই পদের আমরা জানি যে 5 রকমের পদ রয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই পদগুলোর কোনটা কোথায় বসবে, বাক্যের শুরুতে কোনটা, মাঝে কোনটা, কোনটার আগে কোনটা, কোনটার পরে কোনটা, এই বিষয়গুলো মেনে চলা হচ্ছে সাধুরীতি। চলিত রীতিতে আমরা একটু এদিক সেদিক করলেও অর্থটা আসলে খুব একটা পরিবর্তন হয় না, এবং সেটা আমরা মাঝে মধ্যে করি। যেমন বলা যায় যে আমি বাজারে যাচ্ছি, এটা একটা বাক্য। আমি যদি বাক্যটার বাজারের শব্দটা পরে দিয়ে দিই এবং যাচ্ছি শব্দটা আগে আনি, তাহলেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে। যেমন আমি যাচ্ছি বাজারে, ঠিক আছে, কথাটা কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না এখানে। তো এই যে একটু সাধুর রীতির যে ভাষাটা, সেখানে আমরা এই জিনিসগুলো পরিবর্তন করা খুবই দুঃসাধ্য, এগুলো সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট। দ্বিতীয় যে পয়েন্টটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে এই রীতিটা গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। তো তৎসম শব্দকে সেটা আমরা পরবর্তীতে জানবো, শব্দ চ্যাপ্টারে যখন আসবে তখন সেখানে তৎসম শব্দের ব্যাপারে আমরা আলোচনা করব। তা আপাতত জেনে নেই যে শব্দ হচ্ছে মূলত 5 প্রকার। সেটা হচ্ছে তৎসম, তদ্ভব, অর্ধতদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তো সেই 5 প্রকারের ভিতরে এক প্রকার হচ্ছে তৎসম, যেটা হচ্ছে মূলত আমাদের অনেক পুরাতন, প্রায় 500 বছর পুরাতন ভাষা সংস্কৃত, বাংলা বাংলার পুরাতন রূপের সংস্কৃত, অনেক পুরাতন, আগের এই অঞ্চলের মানুষ যে ভাষাটা ইউজ করতো সেটাকে বলা হয় সংস্কৃত, এবং সংস্কৃত ভাষার যে শব্দগুলো আছে সেগুলোকে বলা হয় তৎসম তৎসম শব্দ। এবং সেই শব্দগুলোই সাধুরীতিতে বা সাধু কথ্য রীতিতে বেশি, সাধু লেখ্য রীতিতে বেশি ইউজ করা হয়, সাধু কথ্য রীতিতে নেই। তো নাম্বার, সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। যেটা আমি একটু আগে বলেছিলাম যে নাটকের সংলাপের জন্য এবং বক্তৃতার জন্য এটা উপযুক্ত নয়। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তো সর্বনাম পদ কোনগুলোকে বলে? যেগুলো আমরা নামের বিপরীতে ইউজ করি, যেমন তার, তারপরে হচ্ছে যার, এই শব্দগুলো বা সে। তো সাধুরীতিতে এই শব্দগুলোর একটা বিশেষ গঠন পদ্ধতি আছে। যেমন আমরা যদি চলিত ভাষা যদি বলি তার, তো সেটা সাধু ভাষা হবে তাহার, এই টাইপের আর কি, একটু চেঞ্জ হয়, একটু বড় হয়, একটু গম্ভীর হয়। তো ক্রিয়াপদের ক্ষেত্রেও একটু চেঞ্জ দেখা যায়। যেমন আমরা বলি যাচ্ছে, সেটা যদি আমরা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর করি তাহলে সেটা হবে যাইতেছে। এইরকম আর কি কিছুটা পরিবর্তন দেখা যায়, সেটা এখানে বলা হচ্ছে বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। তো 5 রকমের যে পদ আছে সেই পদগুলোর ভিতরে সাধুর রীতিতে অবশ্যই সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তন হবে, অবশ্যই হবে। যদি অন্য সব পদের পরিবর্তন নাও হয়, তবুও সেটা আমরা সাধু ভাষা বা সাধু লেখ্য রীতির ভাষা বলতে পারি। কিন্তু এই দুটা মাস্ট পরিবর্তন হতে হবেই, সেজন্য এই দুটোর নাম এখানে খুব বিশেষ করে উল্লেখ করা হয়েছে বিশেষভাবে। তো তারপর আমরা দেখি চলিত রীতির বৈশিষ্ট্যগুলো কী কী। আমরা যদি বৈশিষ্ট্য জানি তাহলে এমনিতেই পার্থক্যগুলো বুঝতে পারবো। চলিত রীতি পরিবর্তনশীল, এটার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যায় সাধুরীতির তুলনায়। 100 বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনদের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এ রীতি তদ্ভব শব্দবহুল। তো তদ্ভব হচ্ছে যে কি এক ধরনের ভাষা শব্দ। তো আমরা জানি যে 5 প্রকার শব্দ রয়েছে বাংলা ভাষায়, তো সেগুলোর ভিতরে একটা, সেটা হচ্ছে তদ্ভব শব্দ। নিচে যাওয়া লাগবে একটু। তো হ্যাঁ, তৃতীয় পয়েন্টটা কি, সেটা হচ্ছে চলিত রীতি সংক্ষিপ্ত, সহজবোধ্য, বক্তৃতা এবং আলাপ আলোচনা এবং নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী।
হ্যাঁ, আমরা যত রকম নাটক দেখি ম্যাক্সিমামই হচ্ছে আমাদের চলিত রীতিতে। তারপরেও উপভাষার ক্ষেত্রেও আছে অনেক, আঞ্চলিক কথ্য রীতিতে অনেক নাটক করা হয়, সেগুলো হচ্ছে উপযুক্ত। সাধু রীতিতে, তো চলিত রীতিটা আমাদের লেখার জন্য উপযুক্ত, বলার জন্য উপযুক্ত। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত হয় এবং সহজতর রূপ লাভ করে। যেমন তাহার থেকে তার হয়ে যায়, চলিততে যখন সাধু শব্দটা আসে তখন তাহার থেকে হয়ে যায় তার, যাহার থেকে হয়ে যায় যার, তো তাকে থেকে তাহাকে থেকে হয়ে যায় তাকে, এই টাইপের আর কি। তো বহু বিশেষ্য বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটে। তো এখানে আঞ্চলিক কথ্যরীতি নিয়েও কিছু কথা আছে হালকা। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়। আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। তো এখানে সাধু রীতি, সাধু, চলিত এবং কথ্য রীতির উদাহরণ দেওয়া হয়েছে কিছু। সেই ধরনগুলো আমরা নিজেরা পড়লে আশা করি বুঝতে পারবো, সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না। তো আজকে আমাদের আলোচনা আমি এই পর্যন্ত সমাপ্ত করব। তোমাদের যে কাজ সেটা হচ্ছে, আমি যে লাইনগুলোকে গুরুত্বপূর্ণ বলেছি এমসিকিউ এর জন্য, সেগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। এবং তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে, এই যে চার্টটা দেখতে পাচ্ছ, যে সাধু থেকে কীভাবে চলিত পরিবর্তন হওয়ার পরে সেটা কি হয়ে গেল শব্দটা, সেটা একটা তোমরা পড়ে নিবে। দুঃখিত, হ্যাঁ, এখান থেকে এই জিনিসগুলো পড়ে নিবে। আর এখানে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ এই জিনিসগুলো আপাতত না জানলেও চলবে, আমরা পরবর্তী যখন পদের আলোচনা করব, পদ নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো আমরা ডিটেলসে জেনে নেব। তারপর যদি এখন পারো তাহলে সেগুলো জেনে নিবা, তোমাদের জন্যই ভালো। আর পরবর্তী যে লেকচারটা আসবে, ভিডিওটা আসবে, সেখানে আমরা এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু করব এবং চেষ্টা করবো এটা পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। যেহেতু লকডাউন এখন পড়াশোনা হচ্ছে না, এতটুকু পড়াশোনা আসলে খুবই কম, মাত্র 4 পৃষ্ঠা আমরা শেষ করেছি কোনো মতো। তো এটা পড়াশোনা যদিও খুবই কম, কিন্তু কম পড়াশোনাটাও এখন খুবই গুরুত্বপূর্ণ। নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, সেটা শুধু তোমার নবম দশম শ্রেণীতেই লাগবে না, সেটা তোমার কলেজের লাইফে অর্থাৎ ইন্টার লাইফে লাগবে। এমনকি তুমি যখন ভার্সিটিতে ভর্তি হতে যাবা, বিভিন্ন ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, তখন এই ব্যাকরণটা খুবই কাজে লাগে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ভিতরে প্রত্যেকটা ইউনিটেই কম বেশি ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে। তো সেক্ষেত্রে এটা তোমার অনেক হেল্প করবে। তুমি যেটা ডিপলি পড়ে যেতে পারো, গভীরভাবে বুঝতে পারো খুঁটিনাটি, তাহলে তোমার কাছে ওই বিষয়গুলো একদমই সোজা মনে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। গুড বাই।